আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ঈদ পরবর্তী সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা শুরু করছি আজকে আমাদের রেডিয়ান অনলাইন নার্সিং অ্যাডমিশন কোচিং এর বেসিক ক্লাস। ইংলিশ টপিক হচ্ছে সেন্টেন্স। বেশ কিছুদিন বিরতির পর আমরা আবার আসলাম। আজকে সবাই ঈদ আনন্দ উপভোগ করার পর আজকে ক্লাসটা আমরা খুব আনন্দের সাথে উপভোগ করব। এই আহ্বান জানাচ্ছি সবার কাছে। বৈশাখী আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? সবাইকে আবার ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ পরবর্তী ঈদ মোবারক। সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করব। বেশ কিছুদিন বিরতির পর আমরা আবারও চলে আসলাম আমাদের পড়াশোনার। বেশ কিছুদিন আমরা উপভোগ করলাম দিন, আনন্দের সাথে ঈদ উদযাপন করলাম। ঈদ উদযাপন শেষে আজ শুরু হচ্ছে নতুন করে আমাদের রেডিয়ান অনলাইন নার্সিং অ্যাডমিশন কোচিং সেন্টারের বেসিক ক্লাস। আজ থেকে ধারাবাহিকভাবে আবার চলবে রেগুলার ক্লাস। তোমরা সবাই ক্লাসে অংশগ্রহণ করো, সবাই ক্লাসে আসো। সবাইকে ক্লাসের আহ্বান জানাচ্ছি। তাইয়েবা জান্নাত, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাইয়েবা জান্নাত বলছো অল ক্লিয়ার, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মাসুর আক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, কেমন আছো আপু? সবার ঈদ কেমন কাটলো? কেমন কাটিয়েছ সবাই ঈদ উল আজহা? এখন আমরা শুরু করছি আমাদের টপিকের আলোচনা। সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে বাক্য। সেন্টেন্স হচ্ছে বাক্য। আমরা বাংলায় বাক্য পড়ছি, বাক্য। ইংরেজিতে পড়বো সেন্টেন্স। বাংলায় পড়ছি আমরা বাক্য, ইংরেজিতে পড়বো সেন্টেন্স। বাংলায় পড়েছি বাক্য, ইংরেজিতে পড়বো সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ। সেন্টেন্স হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ যা একটি পূর্ণ অর্থ প্রকাশ করে। তাকে আমরা সেন্টেন্স বলি, তাকে আমরা বাক্য বলি, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলে চিনি এবং জানি। তাহলে পাশাপাশি কিছু শব্দ বা ওয়ার্ড বসে যখন একটি পূর্ণ মনের ভাব প্রকাশ করে বা অর্থ প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্স বা বাক্য কাকে বলে এটা আমাদের পরীক্ষায় আসবে না, কিন্তু সেন্টেন্স কাকে বলে এটা আমাদের জানা থাকতে হবে পরবর্তী সেন্টেন্সের বিস্তারিত জানার জন্য, বোঝার জন্য। বংশ পরিচয় না জেনে কাউকে আইডেন্টিফাই করা যায় না। সেজন্য আমাদের সেন্টেন্সকে আইডেন্টিফাই করার জন্য, সেন্টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা বোধগম্য করার জন্য সেন্টেন্স কাকে বলে সেটা আমাদের বুঝতে হবে। তাহলে সেন্টেন্স হচ্ছে এমন কিছু শব্দগুচ্ছ যা একটি পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে সেন্টেন্স বলে। সবাই ক্লাসে আসো। আজকের আলোচনাটা কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা এবং ক্লাসটা কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ সেন্টেন্স থেকে প্রশ্ন আসে না, এমন কোনো এক্সামিনেশন নেই, এমন কোনো এক্সাম হয় না যেখানে সেন্টেন্স থেকে প্রশ্ন আসে না। সেটা নিয়োগ পরীক্ষা হোক, সেটা অ্যাডমিশন পরীক্ষা হোক, সেটা তোমার একাডেমিক পরীক্ষা হোক, হ্যাঁ সেটা পাবলিক পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষায় সেন্টেন্স থেকে কোশ্চেন আসবেই। সে কারণে আজকের ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত থাকবে এবং ঈদ আনন্দ যেভাবে উপভোগ করছো, আশা করি সেই আনন্দের ধারাবাহিকতার সাথে আজকের ক্লাসটা উপভোগ করবে। শুধু ক্লাসটা করবে না, সাথে ক্লাসটা উপভোগ করবে।
নাহিদা খাতুন, নাহিদা খাতুন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, সবাই দেখো তাহলে সেন্টেন্স কাকে বলে এটা আমরা দেখলাম। এখন দেখো অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার। অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার। সেন্টেন্সের একটা অর্থগত ভাব আছে আর একটা আছে গঠনগত ভাব। এই অর্থগত ভাগটা আমরা আগে পড়ে নিব। অর্থগতভাবে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অর্থগতভাবে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। আজকে আমরা সেই অর্থগতভাবে যে 5 প্রকার সেন্টেন্স সেই 5 প্রকার পড়ে নেব। অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার। আমরা দ্রুত এইগুলো দেখে নেব। 1 নাম্বার অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এভাবে 5 প্রকার আমরা পড়ব। আমি একটু আলোচনা করে নিচ্ছি, এটা তোমরা নোট করে নাও, খাতা কলম নিয়ে নোট করে নাও। তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? বর্ণনা বা বিবৃতি, বর্ণনা বা বিবৃতি। তাহলে যে সেন্টেন্স দ্বারা আমি সংজ্ঞাগুলোকে তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি, কারণ সংজ্ঞা লিখে পড়ার মতো সময় এখন তোমাদের নেই। সংজ্ঞাগুলো তোমাদের জানতে হবে এবং তোমাদের যদি মনে না থাকে প্রয়োজন নোট করে নাও। তাহলে অ্যাসার্টিভ মানে বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য, যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বোঝায় এবং বিবৃতি বোঝায়, অর্থাৎ যে সেন্টেন্স কর্তার মনের ভাব বা বিবৃতিকে প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাকে কি বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা কর্তার মনের ভাব বা বিবৃতিকে প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য। এটা চেনার সহজ উপায় হচ্ছে লাস্টে আমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকবো, শেষ মুহূর্তে কি থাকবো? প্রশ্নবোধক চিহ্ন থাকবো। তাহলে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু প্রশ্ন করা, জিজ্ঞাসা করা বোঝায়, কোনো কিছু জানতে চাওয়া বোঝায়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। 3 নম্বর হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স 3 নম্বর হচ্ছে আমাদের কি? ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর যাচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এটা আমরা মুখে মুখে একটু জেনে নিই। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, পরামর্শ, অনুভূতি ইত্যাদি বোঝায়। তাহলে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন এটা করো, ওইটা করো না, এখানে যেও না, ওখানে যাও, অঙ্কটা করো, এরকম ধারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অনুভূতি এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে আমাদের কি? ইম্পারেটিভ সেন্টেন্স। এরকম বোঝালে কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স হবে। 4 নম্বর হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে মনের আকস্মিক ভাব বা ইচ্ছা প্রকাশ করা। যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় তাকে কি? অপটেটিভ সেন্টেন্স বলে। তাকে কি? অপটেটিভ সেন্টেন্স বলে। তারপর আছে আমাদের 5 নম্বরে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে বিস্ময়সূচক বাক্য, আবেগসূচক বাক্য। এই এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা মনের আবেগ, বিস্ময় প্রকাশ পায়। মনের আবেগ বা বিস্ময় প্রকাশ পায়। যে সেন্টেন্স দ্বারা
মনের আবেগ বা বিস্ময় প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা মনের ভাব, অনুভূতি, হর্ষ, বিষাদ, দুঃখ, আনন্দ, আবেগ প্রকাশ করা হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তাহলে আমরা ছোট্ট করে এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে শুনে নিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে শুনে নিলাম, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে শুনে নিলাম, অপটেটিভ সেন্টেন্স কাকে বলে শুনে নিলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে জেনে নিলাম, সেন্টেন্স কাকে বলে জেনে নিলাম। তাহলে সেন্টেন্স কাকে বলে জেনে নিলাম, অর্থগতভাবে সেন্টেন্স কত প্রকার, 5 প্রকারের সংজ্ঞাগুলা আমরা মুখে মুখে জেনে নিলাম এবং তোমরা নোট করে রেখো যাতে তোমাদের পরবর্তীতে সুবিধা হয়। তাহলে এখন আমরা চলে যাব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে, যেটা আমাদের পরীক্ষায় আসে, যেটা আমাদের জন্য এখন বা এই মুহূর্তে অতি জরুরি বিষয়, সেটা এখন আমরা দেখব। ট্রান্সফরমেশন সেন্টেন্স প্রথমে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। প্রথমে আমরা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। প্রথমে আমরা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। প্রথমে আমরা কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। তাহলে দেখো, প্রথমে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। প্রথমে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যেটা আমাদের এই মুহূর্তে বেশি প্রয়োজন সেটা আমরা এখন করে নেব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করে নেব। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আমাদের এখন অ্যাফার্মেটিভ। এখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। অ্যাফার্মেটিভ থেকে অ্যাফার্মেটিভ মানে হাবদল। অ্যাফার্মেটিভ মানে হাবদল। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক, নেগেটিভ হচ্ছে নাবোধক। অ্যাফার্মেটিভ হাবোধক, নেগেটিভ নাবোধক। হাবোধক বাক্যটাকে আমরা নাবোধক বাক্যে পরিণত করব। হ্যাঁ, আমার একটি কলম আছে, আমার একটি কলম নাই। আমি একজন স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট না। আমি নিয়মিত পড়াশোনা করি, আমি নিয়মিত পড়াশোনা করি না। সে ভাত খায়, সে ভাত খায় না। গরু ঘাস খায়, গরু ঘাস খায় না। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে না। সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয় না। এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানবো কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। এই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের আসে। এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুব ভালোভাবে ক্লাসটা করো এবং আনন্দ বা ঈদের আনন্দ উৎসাহ নিয়ে ক্লাসটাকে উপভোগ করো। ক্লাসটা মনোযোগ সহকারে করো এবং নোট করে রাখো। তাহলে আমরা আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এখন আমরা শুরু করব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শুরু করব। রুল নাম্বার 1, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শুরু করব। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা এখন করব। যেমন দেখো, রুল নাম্বার 1-এ অনলি বা এলোন, অনলি বা এলোন যদি থাকে, অনলি বা এলোন থাকলে আমরা কি করব? 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ব্যক্তি বোঝাবে। অনলি বা এলোন দ্বারা যদি ব্যক্তি বোঝায়, অনলি বা এলোন দ্বারা যদি ব্যক্তি বোঝায়, সেই নেগেটিভ, সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব? অনলি বা এলোন থাকলে এর পরিবর্তে আমরা নন ভার্ব বসাবো। কি বসাবো? নন ভার্ব। অনলি বা এলোন যদি ব্যক্তি বোঝায় তাহলে নন ভার্ব বসাবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বস্তু বোঝালে নাথিং ভার্ব। যদি ব্যক্তি বোঝায় তাহলে নন ভার্ব, যদি বস্তু বোঝায় তাহলে নাথিং ভার্ব। অনলি বা এলোনের সবাই নোট করে রাখো। এগুলা অতি জরুরি বিষয়। সবাই নোট করে রাখো এবং মনোযোগ সহকারে ক্লাসটা করো। অনলি বা এলোন থাকলে ব্যক্তি বোঝালে নন ভার্ব, বস্তু বোঝালে নাথিং ভার্ব। বস্তু বোঝালে নাথিং ভার্ব,
3 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের বয়স বা সংখ্যা। সংখ্যা বোঝালে সেক্ষেত্রে হবে নট মোর দেন, অথবা নট মোর লেস। নট মোর দেন অথবা নট লেস দেন, নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে ব্যক্তি বা বস্তু বোঝালে, বয়স বা সংখ্যা বোঝালে, অনলি বা এলন থাকলে কখন কি বসাবো সেটা আমরা জেনে নিলাম এবং নোট করে রাখলাম। সবাই নোট করে রাখলাম। তাহলে দেখো, অনলি বা এলন দ্বারা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স শুরু হয়, তাকে আমরা যখন নেগেটিভে রূপান্তর করব, নাবোধক করব, তখন যদি ব্যক্তি বোঝায় সেন্টেন্সটা ধারা, তাহলে অনলি বা এলন উঠিয়ে দিয়ে আমরা নন ভার্ব বসাবো। যদি বস্তু বোঝায় তাহলে অনলি বা এলনের পরিবর্তে নাথিং বাট বসাবো। যদি বয়স বা সংখ্যা বোঝায় তাহলে অনলি বা এলনের পরিবর্তে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। নট মোর দেন অথবা নট লেস দেন বোঝাবো। এখন দেখো, আমরা চলে যাব এক্সারসাইজে। এখন আমরা এক্সারসাইজে চলে যাব, তাহলে বুঝতে পারবো যে আমরা কেমন বুঝতেছি। এক্সারসাইজে চলে গেলে আমরা বুঝতে পারবো কেমন বুঝতেছি। সবাই নোট করে রাখবা, ক্লাসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সবাই নোট করে রাখবা, সবাই নোট করে রাখবা। ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সকল পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। দেখো, অনলি, সুমা, অনলি সুমা can read your mind। এটা আমাদের অ্যাফার্মেটিভ আছে। অনলি সুমা ক্যান রিড ইউর মাইন্ড, একে আমাদের নেগেটিভ করতে হবে। কি করতে হবে? নেগেটিভ করতে হবে। আমাদের অ্যাফার্মেটিভ আছে, এটা আমরা নেগেটিভ করব। অ্যাফার্মেটিভ আছে, আমরা নেগেটিভ করব। অনলি সুমা ক্যান রিড ইউর মাইন্ড। তাহলে দেখো, আমি বলছিলাম অনলি বা এলোন দ্বারা ব্যক্তি বোঝালে কী হয়, বস্তু বোঝালে কী হয়, সংখ্যা বা বয়স বোঝালে কী হয়। এখানে বলা আছে অনলি সুমা ক্যান রিড ইউর মাইন্ড। একমাত্র সুমা সেই লোক, সেই ব্যক্তি যে তোমার মনটা, তোমার মনকে বুঝতে পারে, তোমার মনের ভাব, অনুভূতি, আবেগ তোমাকে দেখে সে বুঝতে পারে, অনুমান করতে পারে। মানুষ বলে থাকে না, আরে বন্ধু, আরে দোস্ত, তুই আসলে আমার ভালো বন্ধু, তুই আমার বেস্ট ফ্রেন্ড, কারণ তুই ছাড়া আর কেউ আমার মনের অবস্থা বুঝতে পারে না। ঠিক সেরকম বলছে অনলি সুমা ক্যান রিড ইউর মাইন্ড। একমাত্র সময় তোমার মনকে বুঝতে পারে, হৃদয়কে বুঝতে পারে। তাহলে দেখো, এই যে আমাদের অনলি আছে, এই অনলির পরিবর্তে যেহেতু ব্যক্তি বোঝাইছে, তাহলে কি দিব আমরা? ব্যক্তি বোঝালে আমাদের কি দেওয়ার কথা ছিল? নন বাট। ব্যক্তি বোঝালে কি? নন বাট। তাহলে নন বাট সুমা ক্যান রিড ইউর মাইন্ড। নন বাট সুমা ক্যান রিড ইউর মাইন্ড। এই আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। অ্যাফার্মেটিভ থেকে আমাদের নেগেটিভ হয়ে গেল। এই সেন্টেন্সটা, হ্যাঁ, বৈশাখী আক্তার, নন বাট সুমা ক্যান রিড ইউর মাইন্ড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অবশ্যই, হ্যাঁ, খুব সুন্দর করে লিখতে পারছো ভাইয়া। পড়াই মনোযোগ ধরে রাখতে পারছি না, পড়তে বসলে মনে হচ্ছে সব পড়া আছে এমন লাগছে। কি করা যায় ভাইয়া? হ্যাঁ, এটা স্বাভাবিক একটা ঘটনা। স্টুডেন্টের ক্ষেত্রে এরকম হয়, যখন দেখবা যে তার পড়ার মধ্যে একটা তালগোল পাকিয়ে গেছে, পড়ার মধ্যে একটা তালগোল পাকিয়ে গেছে, তখন সে বুঝতে পারবো যে
যে বইটা নিয়ে বসবো, যে চ্যাপ্টারটা সে খুলবে, যে অধ্যায়টা সে পড়তে চাবে, মনে করবে তার সব পড়া আছে, কি পড়বে সে বুঝতে পারে না, কি পড়বে সে এটা বুঝতে পারে না, তার মানে তার পড়ার মধ্যে তালগোল পাকিয়ে যায়। তুমি এখন এখান থেকে বেরিয়ে আসবে, আপু তুমি আমাদেরকে একটু ফলো করো, আমাদের কথাগুলোকে একটু মনোযোগ দিয়ে শোনো, আমাদের ধারাবাহিক যে আলোচনা, যে ক্লাসটা, সেই ধারাবাহিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থেকে পড়াশোনার মধ্যে মন বসানোর চেষ্টা করো, তাহলে দেখবে আস্তে আস্তে তোমার এই তালগোলটা কেটে যাবে এবং তারপর দেখতে পাবে তোমার পড়ায় মনোযোগ বসবে, পড়া ভালো লাগবে। যখন পড়াটাকে তুমি একটা ধারাবাহিকতায় আনতে পারবে, তখনই তোমার পড়াশোনা মনোযোগ হতে পারবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, অনলির পরিবর্তে নন বাট, অনলির পরিবর্তে নন বাট। এই সেন্টেন্সটা যদি কেউ না বুঝতে পারো তাহলে আমাকে জিজ্ঞাসা করো, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। যদি কেউ বুঝতে না পারো দ্রুত বলো, আমি আরেকটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা বলো কেউ বুঝতে পারছো কিনা। কারো যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। আমি মুছে দেই সেন্টেন্সটাকে মুছে দিলাম, আবারও একটু অপেক্ষা করছি, কেউ বলতে পারতেছো, কেউ আমাকে জানাও যে বুঝতে পারতেছো কিনা। থ্যাংক ইউ, উনি বলছে ক্লিয়ার ভাইয়া, কর্মীকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও বুঝতে পারছো ভালো এবং সমস্যা নেই, তাহলে আমি ক্লাসটা আরও কন্টিনিউ করতে পারবো বেশি। হ্যাঁ, তোমাদের সহযোগিতা আমার এখানে বিশেষভাবে প্রয়োজন। তোমরা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানাও তাহলে আমি ক্লাসটা আরো ভালো করে কন্টিনিউ করতে পারবো। ধন্যবাদ। আমি পরবর্তী এক্সাম্পল চলে যাচ্ছি। পরবর্তী আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি। He needs a pen only. He needs a pen only. তার মাত্র একটা কলমই প্রয়োজন। এখানে অনলি বা এলন দেখো, ঘটনা তখন ছিল প্রথমে অনলি বা এলন, কিন্তু এখন অনলিটা চলে গেছে কোথায়? সর্বশেষ। অনলিটা চলে গেছে কি সর্বশেষে। একটু মনোযোগ দিয়ে শোনো, সর্বশেষ থাকলে কি করতে হবে এবং কমেন্টের মাধ্যমে আমাকে এটা করে দেখাও, দেখি তোমরা করতে পারো কিনা এবং কোথায় ভুল হলো এবং না পারলে কেন হলো না, আমি সবই বলে দিব, তোমাকে অ্যানালাইসিস করে দিব। এর পূর্বে আমি তোমাদের কাছ থেকে চাচ্ছি তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে করে দেখাও এটা নেগেটিভ কিভাবে করতে হবে। দ্রুত জানাও আমাকে, দ্রুত জানাও, না পারলে আমি করে দিচ্ছি, ভুল হোক সমস্যা নাই, কিন্তু দ্রুত আমাকে জেনে দাও এটা কিভাবে নেগেটিভ করতে হবে। সবার কাছ থেকে আমি এটা কমেন্ট আশা করছি। নাথিং বাট হি রিডস এ পেন। হি রিডস না আবু, হি নিডস। রিডস না, নিডস। রিডস নয়, নিডস। নিডস। হি নিডস এ পেন অনলি। তাহলে নাথিং বাট হি রিডস এ পেন, নাথিং বাট। হ্যাঁ, আরও অন্যান্য জনের কাছ থেকে আমি কমেন্ট আশা করছি এবং সবাইকে বলছি সবাই আমাকে একটু করে দেখাও, কমেন্টসের মাধ্যমে। আমি তারপর চলে যাচ্ছি। সরি ভাইয়া টাইমিংয়ে কোনো সমস্যা নেই, ভুল হবেই তো ভাই, ভুল হওয়ার জন্যই এখানে আসছো। যদি ভুল না হতো তাহলে এখানে আসতো, সবই যদি পারতে তাহলে এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। ভুল হোক, যার যত ভুল হবে সে তত বেশি পারবে। হ্যাঁ, আর কেউ কমেন্ট করছো না কেন? কমেন্ট করছো না? হ্যাঁ, সবাই কমেন্টের মাধ্যমে জানাও আমাকে, সবাই কমেন্টের মাধ্যমে মনোযোগ সহকারে ক্লাসটা করো। হ্যাঁ, বৈশাখী বলছে নাকি ভাইয়া একটি প্যান বোঝাচ্ছে, নট মোর দেন হবে। তুমি একটু কনফিউশনের মধ্যে আছো আপু। হ্যাঁ, তুমি দেখো আমি এখনই করে দিচ্ছি। হ্যাঁ, এখনই করে দিচ্ছি। কনফিউশনে থাকার কোনো সমস্যা, কোনো কারণ নেই। আমরা কখনোই কনফিউশনে থাকবো না। আমরা কখনোই কনফিউশনের ভিতরে থাকবো না, আমরা সবসময় এর বাইরে থাকবো। তাহলে দেখো, হি নিডস নাথিং
but a pen. He needs nothing but a pen. এই যে onlyটা ছিল আমাদের onlyটার পরিবর্তে আমরা কি দিলাম nothing but দিলাম তাহলে he needs nothing but a pen. He needs nothing but a pen. এই আমাদের নেগেটিভ হয়ে গেল অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। আমি বলছিলাম যদি বস্তু বোঝায় তাহলে অনলি বা এলন থাকলে নাথিং বাট হবে, বস্তু বোঝালে অনলি বা এলনের পরিবর্তে নাথিং বাট বসাতে হবে। আর যদি ব্যক্তি বোঝায় তাহলে নন বাট। যদি বয়স বা সংখ্যা বোঝায় তাহলে সেটা হবে কি, তাহলে সেটা হবে নট মোর দেন, নট লেস দেন। এখন এটা আমাদের বস্তু বোঝাইছে, পেন কলম এ পেন বস্তু বোঝাইছে, এই কারণে আমরা নাথিং বাট বসাবো। এই কারণে আমরা কি নাথিং বাট বসাবো। কিন্তু দেখো নাথিং বাট যে বসালাম, এই নাথিং বাট বসানোরও একটা ছোট্ট টেকনিক এখানে রয়ে গেছে। আমরা প্রথমে কিন্তু যখন সেন্টেন্সটা করলাম, একটা সেন্টেন্স প্রথমে যে এক্সাম্পলটা দিলাম সেটার মধ্যে অনলিটা ছিল প্রথমে, আমরা প্রথমে এই নাউন বাট বসিয়ে দিয়েছিলাম। কিন্তু এখানে অনলিটা হচ্ছে আমাদের শেষে একেবারে লাস্টে, কিন্তু নাথিং বাট বসিয়েছি আমরা মাঝখানে। তাহলে আমাদের কিন্তু অনলি বা এর অনুযায়ী নাথিং বাট বসানোর কথা ছিল শেষে, শেষে না বসে আমরা বসিয়েছি কোথায়, মাঝখানে। কেন এই মাঝখানে আসলো? এখন শোনো, যদি অনলি বা এর শেষ সেন্টেন্সের লাস্ট থাকে অথবা শেষে থাকে, তাহলে আমরা নাথিং বাট বসানোর সময় নাউনের পূর্বে বসাবো। নাথিং বাট বসানোর সময় কোথায় বসাবো? নাউনের পূর্বে বসাবো। এ পেন, এখানে দেখো নাউন পেন, এই নাউনের পূর্বে আমরা নাথিং বাট বসালাম। অনলিটা শেষে থাক, তাতে কোনো সমস্যা নেই। নাথিং বাটটা আমরা বসিয়ে দিলাম কোথায়? নাউনের পূর্বে, নাউনের পূর্বে। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কেউ না বোঝো এখনো কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। দ্রুত জানাও, আমাকে দ্রুত জানাও কমেন্টের মাধ্যমে, আমি আবারও জানিয়ে দিচ্ছি। দ্রুত জানাও, দ্রুত জানিয়ে দাও, আমি আবারও তোমাদেরকে বোঝাবো। কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও দ্রুত, দ্রুত জানাও, দ্রুত জানাও। দ্রুত জানিয়ে দাও। ভাইয়া নোটটা দিয়া দেন। নোটটা দিয়ে দিব না, নোটটা দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে দেখো, বাক্যের শেষে অনলি থাকলে নাথিং বাট নাউন এর পূর্বে বসবে। হ্যাঁ, উঠিয়ে নাও। বাক্যের শেষে অনলি থাকলে নাথিং বাট বসবে নাউনের পূর্বে। উঠিয়ে নাও, দ্রুত উঠিয়ে নাও, দ্রুত উঠিয়ে নাও। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ক্লাসটা মনোযোগ সহকারে করার জন্য এবং কোথায় কি সমস্যা আছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর জন্য। কমেন্টের মাধ্যমে জানালেই আমি তোমাদেরকে আরো 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 বেশি দিতে পারবো। তোমরা অধিক থেকে অধিকতর নিতে পারবে, অর্জন করতে পারবে। এ থেকে উভয় পক্ষেরই জানাশোনাটা ভালো হবে, বেশি হবে, পাকাপোক্ত হবে। উঠিয়ে নাও, নোটটা উঠিয়ে নাও। আমি পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। উঠিয়ে নাও, পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি আমি। দ্রুত উঠাও। মুছে দিলাম, মুছে দিলাম। মুছে দিলাম। দেখো এখন আমরা পরবর্তী চলে যাচ্ছি। পরবর্তী আলোচনা, আমাদের পরবর্তী আলোচনা এখানে মাস অথবা হ্যাভ টু থাকলে ক্যান নট বাট অথবা ক্যান নট হ্যাভ বসে, কিন্তু ক্যান নট হ্যাভ
বসালে ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হবে। আইএনজি যোগ করতে হবে। দেখো, মাস্ট অথবা হ্যাভ টু থাকলে নেগেটিভ করার সময়, মাস্ট অথবা হ্যাভ টু থাকলে নেগেটিভ করার সময় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবো। কিন্তু যদি আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে পরবর্তী ভার্বের সাথে আমাদের ছোট্ট করে একটা আইএনজি যোগ করতে হবে। কারণ হেল্প একটা ভার্ব, পরবর্তী আরেকটা ভার্ব, দুইটা ভার্ব একত্রে বসলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এই কারণে ক্যান নট হেল্প বসালে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, আর ক্যান নট বাট বসালে পরবর্তী ভার্বের সাথে কোনো কিছু করতে হবে না, আর কোনো কাজ করারও প্রয়োজন নেই। তাহলে এটুকু নোট করো। আমি এক্সাম্পল দেখে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নোট করে নাও, নোট করে নাও, দ্রুত নোট করে নাও। কে কে নোট করতেছো আমাকে জানাও তো দেখি। আর কে কে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করতেছো একটু জানাও। কেউ যদি ঘুমিয়ে ক্লাস করো আমাকে একটু জানাও, আমি তাকে জাগনা করে দিব। জাগনা করার ওষুধ আছে আমার কাছে, দ্রুত জানাও, দ্রুত দ্রুত জানাও, দ্রুত জানাও। তাহলে আমি এক্সাম্পলে চলে যাই। দেখো, একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি আমি। I must do it. I must do it. I must do it. এই যে এক্সাম্পলগুলো আমি তোমাদেরকে দিচ্ছি, এক্সাম্পলগুলো ট্রাই করাচ্ছি, এগুলা কোনো না কোনো পরীক্ষায় কিন্তু আসছে, হয় নিবন্ধন, না হয় তোমার বিসিএস, না হয় কোনো নিয়োগ পরীক্ষা, না অ্যাডমিশন পরীক্ষা, আমি সেগুলোই তোমাদের করাচ্ছি। এই মাস্ট ডু ইট ছোট্ট একটা সেন্টেন্স ভাবছ যে এত ছোট সেন্টেন্স আমাদের এই এক্সাম্পল হিসেবে দেওয়া, আরও বড় দিলে তো ভালো হয়, কিন্তু এই ছোট সেন্টেন্সটাও কোনো পরীক্ষায় আসছে। সে কারণেই আমি তোমাদের এটা এক্সাম্পলের মাধ্যমে নিয়ে আসছি, যাতে ওই বিগত প্রশ্নটাও তোমাদের জানা হয়ে যায়, এক্সাম্পলের মাধ্যমে সেন্টেন্সটাও বোঝা হয়ে যায়। হ্যাঁ, I cannot but do it। দেখো, হ্যাঁ, মাস্ট অথবা হ্যাভ টু থাকলে ক্যান নট হেল্প, ক্যান নট বাট, ক্যান নট হেল্প, ক্যান নট বাট। অলরেডি বৈশাখী একটা করে ফেলেছে, আই ক্যান নট বাট ডু ইট। বৈশাখী আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঈদ পরবর্তী ধন্যবাদ, বেশি বেশি ধন্যবাদ। আরও কেউ যদি করতে পারো, কেউ যদি ধন্যবাদ নিতে চাও তাহলে বৈশাখী আপুর মতো করে দেখাও। কেউ যদি ধন্যবাদ নিতে চাও করে দেখাও। দেখি এটা ক্যান নট হেল্প দিয়ে কে করতে পারো। ক্যান নট বাট দিয়ে বৈশাখী আপু করেছে, দেখি ক্যান নট হেল্প দিয়ে কে করতে পারো। দ্রুত আমাকে দেখে দাও ক্যান নট হেল্প দিয়ে কে করতে পারো। তাহলে দেখো, এই মাস্ট আছে, মাস্টের পরিবর্তে আমরা বসাবো ক্যান নট বাট, বাকি যা আছে তাই ডু ইট। ক্যান নট বাট ডু ইট, বাকি যা আছে তাই। কিন্তু যদি আমরা ক্যান নট হেল্প বসাইতাম তাহলে দেখো আই ক্যান নট হেল্প, এই যে ডু তার সাথে আইএনজি, বাকি ইট। এই ক্যান নট হেল্প দ্বারা বললে দুইটাই কারেক্ট। পরীক্ষার মাঝে যদি দুটো থাকে তাহলে দুটো অপশনই কারেক্ট হবে, দুটো অপশনই কারেক্ট হবে। আর এভাবে যে লিখিত পরীক্ষায় যদি কেউ দাও, ওই আগেরটা দিলেও হবে, দ্বিতীয়টা দিলেও হবে, অথবাটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। কে বুঝতে পারো না আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। কেউ যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। কেউ যদি না বুঝে থাকো তাহলে দেখো, আমি অন্য একটা এক্সাম্পলের মধ্যে চলে যাচ্ছি, অন্য একটা এক্সাম্পলের মধ্যে চলে যাচ্ছি।
মাস্ট হ্যাভ টু দেখলাম। এখন দেখো আই হ্যাড টু ডু ইট। আমি নিয়মের মধ্যে বলে দিচ্ছি মাস্ট অথবা হ্যাড টু, কিন্তু এখানে আছে হ্যাড টু। এটা কিভাবে করব? এটা কিভাবে করব? এই সামান্য পরিমাণ তালগোল পাকানোর জন্যই এক্সাম পরীক্ষার মাধ্যমে প্রশ্নকর্তারা তোমাদের বিভ্রান্তিতে ফেলানোর জন্য টুকিটাকি চেঞ্জ করে দিবে। তাহলে দেখো হ্যাভ ভার্ব তিনটা রূপে থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড। যখন হ্যাড থাকবে তখন আমরা ক্যান নট বাট না বসিয়ে তখন বসাবো কুড নট বাট। তাহলে হ্যাড থাকলে দেখো হ্যাড টু থাকলে কুড নট বাট বসে। হ্যাড থাকলে কুড নট বাট বসে। হ্যাড টু থাকলে কি বসবো? কুড নট বাট। হ্যাড টু থাকলে ক্যান নট বাট। হ্যাড টু থাকলে ক্যান নট বাট। হ্যাড টু থাকলে কুড নট বাট। তাহলে হ্যাড টু থাকলে কি বসাবো আমরা? কুড নট বাট বসাবো, কুড নট বাট বসাবো। নোট করে নাও, বিষয়টা নোট করে নাও, মনে থাকবে না। নোট না করে নিলে পরবর্তীতে সমস্যায় পড়ে যাবে, ঝামেলায় পড়ে যাবে। কারণ এখনই নোট করে নাও যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়, পরবর্তীতে কোনো সমস্যা যাতে না হয় এ কারণে এখনই নোট করে নাও। এগুলো ধারা কিন্তু অনেক কোশ্চেন আসে পরীক্ষার মধ্যে, অতীতেও আসছে, বর্তমানে যে পরীক্ষাগুলো হয় সেখানেও আসে, ভবিষ্যতে যা হবে সেখানেও আসবে। এজন্য তোমাদেরকে সব কিছু সংগ্রহে রাখতে হবে, কোনো কিছুকেই অবহেলা করে সেটাকে নষ্ট করা যাবে না, হারানো যাবে না, সব কিছু রেখে দিতে হবে। পরবর্তী এক্সাম্পল আমি তোমাদেরকে দিচ্ছি, দেখো সবাই নোট করে রাখবে, কেউ ঘুমিয়ে যাবে না। ক্লাসের শেষ পর্যন্ত সবাই একটু কষ্ট করে জাগনা থাকো, কারণ ঈদের ছুটিতে, ঈদের যে বন্ধটা গেল ওই গ্যাপের মধ্যে অনেক রিল্যাক্স করেছো, অনেক ঘুমিয়েছো। এখন কিছু একটু কষ্ট করে ঘুমটাকে নষ্ট করে পড়াটাকে আয়ত্ত করো। কষ্ট করো, নষ্ট করো ঘুম, তাতে পড়াটা হবে আয়ত্ত। এখন দেখো আমি পরবর্তী নিয়মে চলে যাচ্ছি, পরবর্তী রুলে চলে যাচ্ছি। যদি এভরি প্লাস নাউন থাকে, এভরি প্লাস নাউন যদি থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে নেগেটিভ করব, অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করব। প্রথমে আমরা বসাবো দেয়ার ইজ নো প্লাস, প্রথমে বসাবো দেয়ার ইজ নো, তারপর বসাবো এই যে নাউনটা, নাউন, দেয়ার ইজ নো প্লাস নাউন বসাবো। তারপরে বসাবো কি, আমরা গঠনটা লিখে দিচ্ছি, আমি গঠনগুলো সুন্দর করে নোট করে নিবে। তারপরে বসাবো বাট, তারপরে বসাবো বাকি অংশ। তাহলে এভরি প্লাস নাউন দ্বারা যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন দেয়ার ইজ নো বসাবো, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, প্লাস নাউন বসাবো যে নাউনটা দেওয়া থাকবে, প্লাস বাট বসাবো, প্লাস বসাবো বাকি অংশ। একেবারেই সহজ, একেবারেই সহজ একটা নিয়ম। শুধু মনে রাখবে এভরি প্লাস নাউন থাকলে তার গঠনটা কি? গঠন হচ্ছে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ। ছোট্ট দুইটি কথা মনে রাখলেই চলে, দেয়ার ইজ নো বাট, বাকি নাউন তো ওখানেই থাকে, আর বাকি অংশ তো সেন্টেন্সের মধ্যেই থাকবে। দুইটা শব্দ শুধু মনে রাখবে, দুইটা শব্দ মনে রাখলেই হয়ে যাবে। দুইটা শব্দ মনে রাখলেই হয়ে যাবে। আফসানা 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 বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কে রে আপু, ঘুমিয়ে গেছিলে নাকি? না না, এখনো ঈদের দাওয়াতের রেশ কাটেনি, আবারও দাওয়াত খাচ্ছ? হ্যাঁ, লেটে এসে গেছো, লেটে এসে গেছো। ও নেট ছিল না,
এটা নেট ছিল না। ধন্যবাদ ধন্যবাদ। তারপরও যে তুমি চেষ্টা করে আসছো এই জন্য অসংখ্য ধন্যবাদ। নেট ছিল না, তুমি নাসুর বান্দা, তুমি ছেড়ে দাও নাই, যখন আসে তখনই আসছো, অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো এভরি মাদার loves her baby. Every mother loves her baby. আমি বলছিলাম এভরি প্লাস নাউন যদি থাকে, দেখো তো এভরি এবং মাদার হচ্ছে নাউন, এভরি মাদার হচ্ছে নাউন, তাহলে এভরি প্লাস নাউন আছে, এভরি প্লাস নাউন আছে। যদি এভরি প্লাস নাউন থাকে তাহলে গঠনটা কি হয় সেই গঠন অনুযায়ী আমরা চোখ বন্ধ করে অ্যাপারেন্ট থেকে নেগেটিভ করে বলা। সেই গঠনটা যদি জানা থাকে, এটা নেগেটিভ করা, পানি 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 পানি, এক গ্লাস পানি খেতে যতটুকু পরিশ্রম হবে এটা নেগেটিভ করতে ততটুকু কষ্ট হবে না। তাহলে দেখো কিভাবে করতে হবে। এই এভরি পরিবর্তন আমরা কি লিখব, এই দেয়ার ইজ নো, তারপরে বলা আছে নাউন, এই নাউনটা এই যেখানে মাদার হচ্ছে নাউন, মাদার নাউন। তারপরে বলা আছে কি বাট, এই বাট বাট, তারপরে বাকি অংশ, কোনটুকু বাকি অংশ, এইটুকু বাকি অংশ, loves her baby। তাহলে every mother loves her baby, there is no mother but loves her baby। আমাদের নেগেটিভ হয়ে গেছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে। there is no mother but loves her baby। উর্মি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। উর্মি বৈশাখী, হ্যাঁ এরা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে করে দেখেছে। নাহিদা খাতুন এরাও কমেন্টের মাধ্যমে করে দেখেছে। কমেন্টের মাধ্যমে যদি করে আমাকে জানাও, এটা আমার লাভের চেয়ে তোমাদের লাভ হচ্ছে কয়েক গুণ বেশি। কেন জানো? একটা জিনিস ছোটবেলা থেকেই পড়ে আসছো, শুনে আসছো, জেনে আসছো যে একটা জিনিস পড়ে সেটা লিখলে যত বেশি মনে থাকে আর সেটা না লিখলে তার থেকে কয়েক গুণ কম মনে থাকে। অর্থাৎ এই যে তোমরা কমেন্টের মাধ্যমে লিখে আমাকে জানাচ্ছ, এতে করে তোমাদের যত বেশি মনে থাকবে তার চেয়ে বেশি তোমাদের মনে জানার থেকে তোমাদের মগজের মধ্যে জিনিসটা সেট হয়ে থাকবে। তার চেয়ে বেশি উপকার হচ্ছে কি, তোমরা ক্লিয়ারভাবে জিনিসটা বুঝতে পারলা এবং প্র্যাকটিক্যাল করে শেষ করলা। জিনিসটা দেখলা, শুনলা, বুঝলা এবং প্র্যাকটিক্যাল করে শেষ করলা। এতে কত বেশি যে উপকারী তোমরা সেটা এখন বুঝতে পারবা না। কাজেই এখন বোঝার দরকার নাই, তোমরা কি করো, প্র্যাকটিক্যাল করো, আমাকে কমেন্টের মাধ্যমে করে দেখাও, জানাও। আমি এটাই চাই তোমাদের কাছ থেকে। এর যে একটা সুফল তোমরা পরবর্তীতে বুঝতে পারবে, কিছুদিন পরেই তোমরা বুঝবে, তখন তোমরাই আমাকে বলবে অথবা তোমরাই আবার কেউকে বলবে যে না আসলে কোনো কিছু শিখলে সেটা লিখলে এত বেশি মনে থাকে, আগে জানতাম। তাহলে দেখো আমি পরবর্তী চলে যাচ্ছি। তাহলে এভরি প্লাস নাউন থাকলে যেভাবে করবো, এভরি প্লাস নাউন থাকলে কিভাবে করব সেটা দেখলাম। এখন দেখো এটারও কিছু আবার ব্যতিক্রম আছে। একটা সবগুলাই একই ধাঁচে চলে না, এটারও কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা আমরা একটু দেখবো, কারণ ব্যতিক্রম থেকেই পরীক্ষার মধ্যে বেশি বেশি দিয়ে থাকে। ব্যতিক্রম দিয়েই তোমাদেরকে পরীক্ষার মধ্যে ভুল ধরায় এবং তালগোল পাকানোর ব্যবস্থা করে দেয়। দেখো এভরি রোজ, এখানে এভরি প্লাস রোজ মানে এভরি প্লাস নাউন। এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেকটা গোলাপেরই কাঁটা আছে, প্রত্যেকটা গোলাপেরই কাঁটা আছে, কাঁটা থাকে, এটা আমরা সবাই জানি। গোলাপ আহরণ করতে গেলে কাঁটার আঘাত সহ্য করতেই হবে। গোলাপকে সবাই ভালোবাসে, আর ভালোবাসে বলেই গোলাপকে যদি পেতে যায় কাঁটার আঘাত নিতেই হবে।
আঘাত ছাড়া কোনো জিনিস পাওয়া যায় না। ঠিক সে কথাটাই এখানে বলছে আমাদের, প্রত্যেকটা গোলাপেরই কাঁটা থাকে, কাঁটা থাকে। তাহলে আমরা একে কিভাবে নেগেটিভ করতে পারি? একটু আগে একটা নিয়ম পড়েছিলাম যে এভরি প্লাস নাউন থাকলে সেটাকে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস বাকি অংশ। কিন্তু এখানে একটু চেঞ্জ আছে, আমাদের সামান্য পরিমাণ চেঞ্জ আছে। এই ব্যতিক্রম থেকে পরীক্ষার মধ্যে বেশি বেশি আসে। সে কারণে আমি তোমাদের এই ব্যতিক্রমটা একটু কি করে দিচ্ছি, প্র্যাকটিসের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, যাতে কোনো সমস্যা না হয়। তাহলে দেখো সব ঠিকঠাক থাকবে, সামান্য একটু চেঞ্জ হবে। যেমন দেখো এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো, এভরি এর পরিবর্তে কি দেয়ার ইজ নো। বাকি যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা বসাবো, দেয়ার ইজ নো প্লাস নাউন, রোজ প্লাস নাউন। হ্যাঁ, এখন এখানে বসেছিলাম বাট, কিন্তু এখন বাট না বসে এইটুকু চেঞ্জ দেবো, কি উইদাউট এ থর্ড, উইদাউট এ থর্ড। এখন আমাদের দেখো এই উইদাউটটা অতিরিক্ত আসছে, এই হ্যাজটা বাদ দিয়েছে। কেন উইদাউট আসলো, কেন হ্যাজ বাদ দিল? এইটুকুই ব্যতিক্রম আমাদের, এইটুকুই ব্যতিক্রম, এইটুকুই কি ব্যতিক্রম। দেখো আমি নিয়মটা বলে দিচ্ছি, তাহলে আর বুঝতে কোনো সমস্যা হবে না। হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হলে, মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হলে এদের পরিবর্তে উইদাউট বসে। তাহলে দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এভরি প্লাস নাউন যুক্ত বাক্যে, তাহলে সেটাকে আমরা নেগেটিভ করার সময় হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরিবর্তে উইদাউট বসাবো। কি বসাবো? উইদাউট বসাবো। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো এই বিষয়টা। যদি কেউ না বুঝতে পারো, যদি কারো এখনো বোঝার সমস্যা হয়ে থাকে, ক্লিয়ার না থাকো, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমি আবারও জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত না বুঝবে ততক্ষণ আমি আবারও বলে দেবো, আবারও বুঝিয়ে দিব। হ্যাঁ, কিন্তু সমস্যাটা আছে কার, সমস্যা আছে কোথায়, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি যাতে তোমাদের বলে দিতে পারি, বিষয়টা তোমাদের ধরিয়ে দিতে পারি। হ্যাঁ, দ্রুত আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। কে বোঝো নাই? কিলার ভাইয়া, উনি বলছে কিলার ভাইয়া, আরজেনা আফসানা, মনিরুল ইসলাম। একজন বলছে কিলার, আর বাকি সবারই কি কিলার? কেউ তো কোনো উত্তর দিচ্ছ না। আমাকে জানাও কিলার হয়েছে কিনা, আমাকে জানাও। আমি 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 আবারও করে দিচ্ছি। হ্যাঁ, দেখো আবারও বলে দিচ্ছি, এভরি প্লাস নাউন যুক্ত সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, যদি মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, সেই সেন্টেন্সকে নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাবো, প্লাস নাউন বসাবো, প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরিবর্তে উইদাউট বসাবো, প্লাস বাকি অংশ বসাবো। পয়সা কি ক্লিয়ার? থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাহিদা খাতুন, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরিবর্তে উইদাউট বসে। থ্যাংক ইউ। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরিবর্তে উইদাউট বসে, কিন্তু মনে রাখতে হবে যখন এরা মূল ভার্ব হিসেবে ব্যবহার হবে, যদি এরা অক্সিলারি ভার্ব হিসেবে বা টু বি ভার্ব হিসেবে বাক্যে বসে, তখন কিন্তু আর আমরা উইদাউট বসাতে পারবো না। মূল ভার্ব হিসেবে বসলে কি হবে? উইদাউট হবে। তাছাড়া যদি মূল ভার্ব হিসেবে না বসে, তাহলে পূর্বের নিয়ম দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এতক্ষণ ধৈর্য সহকারে তোমরা যে ক্লাস করছো, ক্লাসটা উপভোগ করছো ঈদ আনন্দের সাথে, আনন্দের সহিত
ক্লাসটা উপভোগ করছো। সেই জন্য তোমাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দীর্ঘদিন বিরতির পর রেস্ট নিয়ে একটু শরীরের মধ্যে সবারই অলসতা এসে গেছে, পড়াশোনা থেকে সবারই মনটা একটু অন্যদিকে চলে গেছে। হ্যাঁ, সেজন্য আমরা যাতে আর এদিক সেদিক এলোমেলোভাবে এলোপাথারিভাবে সময়টাকে নষ্ট না করি, সময়টাকে কাজে লাগাই, ভবিষ্যৎ জীবনটাকে সাফল্যমণ্ডিত করি, সেজন্য রেডিয়ান অনলাইন নার্সিং অ্যাডমিশন কোচিং সেন্টার বেসিক ক্লাসটা শুরু করে দিয়েছে এবং তোমাদের সাথেই আছে। তোমরাও আমাদের সাথে থাকো, ক্লাসগুলো করো মনোযোগ সহকারে, আমাদের দিক নির্দেশনাগুলো মানো, তাহলে দেখবে আগামী দিন তুমিই হবে সফল আর আমরা হব গর্বিত। তোমার বাবা মা হবে গর্বিত, এলাকাবাসী হবে গর্বিত, দেশ পাবে একজন যোগ্য নার্স, একজন যোগ্য সেবক। সেই আশা আকাঙ্ক্ষা এবং সবার জন্য মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।